এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম 2025 যার পরীক্ষা হয়েছিল গত 30শে নভেম্বর, সেটার এগেনস্টে কিন্তু ডেপুটেশন জমা পড়েছে। ডেপুটেশন জমা পড়েছে কোথায়, কি রয়েছে সেই ডেপুটেশনে, কি কি দাবি রয়েছে, তার কিন্তু সম্পূর্ণ একটা আপডেট এবং তথ্য তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। ভিডিওটা আমি বেশি বড় করার চেষ্টা করব না, তাই সকলে শেষ অবধি দেখো। দেখো এখানে কি 3 নম্বর সবাই পাবে? সবাই বলছে 3 নম্বর পাবে, 4 নম্বর পাবে। 3 নম্বর পাবে নাকি পুরো পরীক্ষাটা বাতিল হয়ে যাবে, নাকি কেস হয়ে যাবে, কি হবে না হবে সম্পূর্ণ কিছু জানতে ভিডিওটা শেষ অবধি দেখো। পুরো ভিডিওটার সবাই কি করে, প্রথমটুকু শুনে একটা নেগেটিভ কমেন্ট করে চলে যায়। তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখো, দেখা যাক কি রয়েছে পিটিশনে এবং কতদূর কি এগোতে পারে এবং পরের স্টেপ কি হতে পারে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো যে পিটিশনটা জমা পড়েছিল, পিটিশনটা জমা পড়েছে কোথায়? পিটিশনটা জমা পড়েছে ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্ট, এখানটায় লেখা রয়েছে। এই যে ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্টে কিন্তু পিটিশনটা জমা পড়েছে। দেখো 12/12/2025 কিন্তু পিটিশনটা জমা দেওয়া হয়েছিল। এফআইআর সাবমিশন, অ্যান্সার কি, এরর, এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু পিটিশন জমা পড়েছে। ফার্স্ট ছিল এফআইআর হ্যাজ বিন রেজিস্টার্ড, যারা দালাল চক্রের সঙ্গে জড়িত ছিল তাদের কিন্তু 273 জনের এগেনস্টে কিন্তু এফআইআরটা 273 জনের এগেনস্টে এফআইআর করা হয়েছে। ঠিক আছে। সেকেন্ড, প্রপার ট্রেনিং অফ ইনভিজিলেটর, মানে আমি এরকম শুনেছি অনেক এক্সাম হলে যে ইনভিজিলেটররা, ধরে নাও আমার কাছে যেরকম আপডেট এসছে, এই তোমার বেঞ্চ তো এরকম থাকে, এরকম থাকে এইভাবে, তো খাতা দেওয়া উচিত বা খাতা বা সবই এইভাবে দেওয়া উচিত। 1 2 3 4, ঠিক আছে, তারপর এই 5 6 7 8 এইভাবে যাবে, তাই না? এইভাবে, বা যদি সে এই দিক থেকে ঘোরায় সেই প্যাটার্নেই যাবে, কিন্তু প্যাটার্নটা কিন্তু ওরা সেইভাবে করেনি, ওরা কিন্তু এইভাবে খাতা দিয়েছে। ধরো কোনো জায়গায় বলছে স্যার আমাদের 1 2 3 4 5 6 7 8 এইভাবে দিয়েছে, আবার তারপর নয়তো এই কোনাকুনি এরকম ভাবে দিয়ে চলে গেছে, একজন এদিকে এরকম ভাবে দিচ্ছে। মানে ইনভিজিলেটররা জানেই না যে কিভাবে ওএমআর শিট বা কিভাবে সেই খাতা বা প্রশ্ন যেভাবে দিতে হয় সেটা কিন্তু জানে না। অনেকে বলছে স্যার আমার ওএমআর শিটের নিচে যে কার্বনলেস কপিটা ওটা ছেঁড়া এসছে, মানে এরকম দুটো এসছে, ওএমআর চেঞ্জ করতে বলছি, ওএমআর চেঞ্জ করে দিচ্ছে না। এবার ঢোকার সময় বায়োমেট্রিকের নামে জাস্ট একটা ছবি তুললো, তারপরে চেক তো করাচ্ছে, বললো স্যার আমি এরকম ভাবে গিয়ে দাঁড়িয়েছি, এইভাবে গিয়ে দাঁড়ালাম, বললো দাঁড়াও, জাস্ট এরকম করলো, এই হয়ে গেছে চেক। আর কোনো চেক নেই, কোনো মেটাল ডিটেক্টর নেই, কোনো কিচ্ছু নেই। আর বললো যারা ওইখানে গার্ড দিচ্ছে, যারা এন্ট্রি করাচ্ছে, যেসব কনস্টেবলরা, ওদের ব্যবহার তো অতীব জঘন্য। অ্যানালগ ঘড়ি পড়ে যাওয়া যায়, অ্যানালগ ঘড়ি পড়ে যাওয়া যায়, কিন্তু সেই অ্যানালগ ঘড়ি অ্যালাউ করলো না, বলছে ওটা খুলে আসো নাহলে ঢুকতে দেবো না। বললো যে আমাদের বলে পাঠালো যে ভিতরে কিন্তু ইয়ে রয়েছে, ঘড়ি রয়েছে, অ্যানালগ ঘড়ি তোমাদের এক্সাম হলে থাকবে, সেই এক্সাম হলে কোনো ঘড়ি নেই। এই সমস্ত কিন্তু এক্সাম সেন্টারে বাচ্চারা ফেস করেছে। এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠেছে যে একটা এরকম লেভেলের এক্সাম, যেখানে একখানাই পরীক্ষা হবে, জীবনের সব থেকে বড় এক্সাম ছিল, সেই এক্সামে এত অবহেলা, এরকম ভাবে এক্সামটা কন্ডাক্ট করালো। বলেছিল যে দুর্নীতিমুক্ত নির্ভুলভাবে এক্সাম হবে, আমিই বলেছিলাম তোমাদের যে দুর্নীতিমুক্ত নির্ভুলভাবে এক্সাম হবে এবছর ডব্লিউবিপিআরবি। তোমার বায়োমেট্রিক চালু করেছে, ফটো তুলতে বলেছে, মানে একজনের পরীক্ষা আরেকজন যাতে কোনোভাবে দিতে না পারে সেই জিনিসটা চালু করেছে। তো সেখানে কি হলো? এটা কি আমাদের কাছে আশানুরূপ ছিল? মানে আমরা কি পিআরবি থেকে এটা আশা করতে পেরেছিলাম? প্রপার ট্রেনিং অফ ইনভিজিলেটর, মানে ইনভিজিলেটরদের কোনো ট্রেনিং নেই, জানেই না যে কি করে এক্সাম কন্ডাক্ট করাতে হয়, কিন্তু ওরা ইনভিজিলেটর হয়ে গেছে, তাই না? আর কি রয়েছে, দেখি। রিকোয়েস্ট ফর ওয়াল ক্লক, ঠিক আছে, ঘড়ি যেটা বলছিলাম, ঠিক আছে। অ্যানালগ ওয়াচেস আর নট অ্যালাউড, অ্যানালগ ওয়াচেস যেটা কিন্তু অ্যালাউ করার কথা ছিল সেটা কিন্তু অ্যালাউ করেনি। আর কি রয়েছে? কোশ্চেন পেপার ইরর, কোশ্চেন পেপারে ইরর তো রয়েছে, ঠিক আছে। অনেকে বলছে 3খানা কোশ্চেন যেটা নেপালি ভাষায় ভুল ছিল সেই কোশ্চেনটা বাদ যাবে। ভাই কোশ্চেন কি বাদ যাবে? তাহলে ওই 3টে অঙ্ক যারা করে এসছে তারা কি করবে? ভাই মুখের কথা 3খানা কোশ্চেন বাদ দিয়ে দেওয়া, হ্যাঁ? তোমার বলছে যে ওই 3খানা কোশ্চেনে 0 করে দাও, তাহলে ভাবো যে ছেলেটা স্কোর করেছিল 48, ঠিক আছে, 48 স্কোর করেছিল, আমি মেনে নিলাম কাট অফ কত যাচ্ছে না যাচ্ছে, আমি ধরে নিলাম কাট অফ গেছে তার ক্যাটাগরিতে কাট অফ গেছে ধরে নাও 44, ঠিক আছে, 44 কাট অফ গেছে, বা 45 কাট অফ গেছে, 46 কাট অফ গেছে, ঠিক আছে, 46 কাট অফ গেছে ধরে নাও, ঠিক আছে।
46 কাট অফ গেছে। ও ভাবছে ঠিক আছে, তাহলে এইটা যদি 0 করে দেয়, 0 করার পর সে দেখেছিল যে আমার 48 এসছে, 48 এসছে, ঠিক আছে। এবার ওই তিনটে কোশ্চেন যে তিনটে কোশ্চেন সে ঠিক করেছিল, ওই তিনটে কোশ্চেন রাইট করে সেই ধরে 48 এসছে। এবার করে দিল 0, কত পেয়ে গেল? 45, ঠিক আছে। এবার কাট অফ তো ওই 0 আন্দাজে হচ্ছে, কাট অফ তো ওই 0টা ধরেই হচ্ছে। এবার সে তখন কি করলো, দেখলো না আমার 45 কিন্তু কাট অফ হয়েছে 46, ঠিক আছে। কিন্তু যখন তোমার এই কাট অফটা ঠিক হবে, আবারও বলি, যদি তোমাকে 0 করে, এই একটা বিষয় যে কাট অফ কম বেশির এই একটা বিষয় রইল, কিন্তু যদি 0 করে, যদি 0 করে সবাইকে করে দেবে, সবাই, মানে কাট অফ তোমার তখন ঠিক হবে, তোমার এক্সাম তখন 85 এ নয়, তোমার এক্সাম তখন 82 এর উপরে হবে, তোমার এক্সাম তখন 82 এর উপরে হবে, তোমার এক্সাম তখন 82 এর উপরে হবে যদি করে। আরে আমরা কি চাই এটা? ওই তিনটে কোশ্চেন তো আমরা ঠিক করে এসেছি, তাই না? আমরা তো ওই তিনটে কোশ্চেন ঠিক করে এসেছি, যেগুলো ভুল অ্যান্সার নিয়েছে সেগুলোর জন্য আমরা মেল করেছি, নতুন অ্যান্সার কি আসুক, দেখা যাক কি হয়। এবার হচ্ছে গিয়ে এই যে তিনটে নাম্বার, তুমি বুঝতে পারছো কতটা চেঞ্জ করে দেবে এই তিনটে নাম্বার। যদি ওই তিনটে নাম্বার 0 করে দেয়, বলছে পরীক্ষা ইয়ে করে দাও, কেস করেছে, একটা ডেপুটেশন করেছে, এফআইআর ইয়ে করেছে, ডেপুটেশন দিয়েছে। এরপরে যদি তোমার একটা জিনিস ভাবো, আমি চাই না ঠাকুর করে এটা হোক, যদি এটা হয় তাহলে আর যারা ওটা ঠিক করেছে তারা কেস করবে না? তারাও তো কেস করবে। তারপরে কি, এই একটা কেস, আর একটা কেস, সেটা কেস, ডেপুটেশন জমা দিয়েছে, ভাই তুমি তোমার বিষয় হয়েছে, তুমি অন্যগুলোর উপরে ডেপুটেশন জমা দাও, তুমি ধরে নাও তোমার যেটা ফ্রড হয়েছে তুমি সেটার উপর বলো, তুমি আদার্স গুলোর উপর বলো, কোশ্চেন এররের উপর তুমি বলেছো তুমি চাইছো, অনেক এখানে তোমার দাবি চাইছে, কি বলছে, কোশ্চেন নাম্বার 17, এখানে বলছে কোশ্চেন নাম্বার 17 সাম কপিস হ্যাজ মিসিং ডট, মানে অন্য জায়গায় ডট গুলো মিসিং ছিল, এই সমস্ত জিনিসপত্রগুলো হয়েছে, ঠিক আছে। এনহ্যান্সিং সিকিউরিটি ওএমআর কপিস আর স্টোরড, মানে কি করেছে যে ওএমআর কপি সেটার সঙ্গে কিন্তু এনহ্যান্স করার চেষ্টা করেছে, মানে যেটা রয়েছে বলেছে যে আমি টাকা দিয়ে ওএমআর কপি ট্যাম্পার্ড করব, এই সমস্ত জিনিসগুলো হয়েছে। তুমি বুঝতে পারছো? তাহলে এই এই যে ভবিষ্যৎ, এই তিনটে নাম্বার, আদার্স গুলো ছেড়ে দাও, অন্য কিছুগুলো তুমি ছেড়ে দাও, আমার প্রশ্ন হচ্ছে এই তিনটে নম্বর কি করব আমি, বল, এই তিনটে নম্বর আমাদের কি করণীয়? ভাই তিনটে নম্বর যদি সেরকম ভাবে হয়, তাহলে কাট অফ থেকে সবার 3 নম্বর কমবে, মানে কাট অফ সবার 3 নম্বর কমবে, ফাইনাল প্যানেলেও সবার 3 নম্বর কমবে, মানে তোমার 82 তে এক্সাম হয়েছে, ঠিক আছে। এই একটা যদি কমে, ফার্স্ট অফ অল এটা কমা উচিত নয়, ঠিক আছে, এটা কমা উচিত নয়, ডেপুটেশন জমা পড়েছে, আমি বলবো এটা কমা উচিত নয়, কারণ ওই তিনটে প্রশ্ন খেটে, যারা ওই তিনটে প্রশ্ন খেটে ধরে নাও 7 থেকে 7 মিনিট সময় নষ্ট করে ওই প্রশ্নটা করে এসছে, ঠিক আছে। এমনও অনেকে আছে যে ওই তিনটে প্রশ্ন করতে গিয়ে আরো 5খানা জিকে করতে পারেনি, সোজা জিকে ছিল, ওএমআরটাই গোল করতে পারেনি, তাই না? এরকম অনেকে আছে, তাহলে তাদের কি হবে? তাহলে ওই 3টে নাম্বারের জন্য 5টা নাম্বার সে তো ছেড়ে আসলো, তাই না? তাহলে সে তো কষ্ট করে করেছে এক্সাম হলে, ওই 55 মিনিট সময় 5 মিনিট তোমার মাথা খেয়ে নেবে, এদিক ওদিক স্যার এটাই সাইন করো, ওটাই সাইন করো, এটা করো সেটা করো, 55 মিনিট সময়ের মধ্যে তোমার যে টাফ সিচুয়েশনের মধ্যে 85টা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হয়েছে, এটা কি মুখের কথা? দুম করে কেস করে দিলেই হয়ে গেল? তো এটাই বলছি, যা হবে দেখে নেওয়া যাবে, কিন্তু আমরা আমাদের এক চিলতে জমি ছাড়বো না। এই 3টে নাম্বার আমাদের কেটে দিলে চলবে না, 0 করলে হবে না, আমাদের ওই 3টে নাম্বার সহ দিতে হবে, যারা আমরা ঠিক করেছি, আমাদের প্রত্যেকটা নাম্বার আমাদের দিতে হবে, এটা আমাদের ন্যায্য নাম্বার। তাহলে এই 3টে নাম্বার কমিয়ে দিলে কার খাতায় কি হয়েছে না হয়েছে সেটা আমরা বুঝবো কি করে? আবার কেস করব, আবার চলবে, আবার একটা প্যানেল 2-3 বছর বসে থাকবে? এটা কোনোদিন হয়? আমরা এটা হতে দেব না, ঠিক আছে। তাহলে দেখি পিআরবি বোর্ডের আমাদের পরের পদক্ষেপ কি রয়েছে। তো আবারও বলছি, এই সমস্ত পিটিশন বলো, অনেক ফেক নিউজ ঘুরছে, ফেক কাট অফ ঘুরছে, বিভিন্ন টেলিগ্রাম অনেক কিছু অনেক কথা বলছে, আবারও বলছি কোনো কথায়, একবার এক্সাম হয়ে যাবার পর কোনো ফালতু কথায় কান দেবে না। তুমি এক্সাম হয়ে যাওয়ার পর তোমার কি দেখা উচিত? ফার্স্ট, এক্সাম হয়ে যাওয়ার পর দেখবে সেফ অ্যাটেম্প্ট, বলে দিচ্ছি কি কি দেখবে। এক্সাম হয়ে যাওয়ার পর তোমার দেখতে হবে হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাটেম্প্ট, এই সেফ অ্যাটেম্প্ট, যে আমি কতগুলো সেভ করেছি, অ্যান্সার কি, ঠিক আছে। আর হচ্ছে কি এক্সপেক্টেড কাট অফ, এক্সপেক্টেড, আবারও বলছি, নট কাট অফ, এক্সপেক্টেড,
ঠিক আছে, এটা অনেক চ্যানেল অনেক কিছু বলে, অনেকে বলে স্যার 50-48 যাবে, অনেকে বলে 55 যাবে, অনেকে বলে 40 যাবে। এবার দুটো ক্যাটাগরি স্টুডেন্ট হয়, যাদের পরীক্ষা ভালো হয় তারা যেখানে কম যায়, যেখানে কম কাট অফ বলছে ওরা বলছে ধর এত কম যাবে না। ঠিক আছে, যারা ওই কম নাম্বার আছে, যারা বেশি আর কি চিন্তিত যে আমার 41, 38, 39 এসছে, সে তারা যখন কোনো একটা চ্যানেলে গিয়ে দেখে সেই চ্যানেলটা বলছে 47-48 কাট অফ যাচ্ছে, এটা প্রত্যেকের আলাদা আলাদা অ্যানালিসিস হয়। যখন ওখানটায় গিয়ে বলছে যে আর এত কাট অফ যাবে, বলছে ধর এত কাট অফ যাবে না বলে 2-4টে কথা লিখে দিল। তো এই হচ্ছে মেন জিনিস, আমি এক্সাম শেষে দেখবো আদার্স কি আপডেট, কোথায় কি কেস চলছে না চলছে, অথেন্টিসিটি বিচার না করে কোনো পদক্ষেপ আমরা নেব না। অথেন্টিসিটি আগে বিচার করতে হবে, ঠিক আছে, আগে দেখবো যে এটা অথেন্টিক কিনা। সব চ্যানেল সবসময় অথেন্টিক নিউজ দেয় না, আবারও বলছি অথেন্টিক নিউজ তোমাকে দেখতে হবে, অথেন্টিক নিউজ তোমাকে খুঁজতে হবে, তারপরেই আমরা পদক্ষেপ নেব। WBPRBর সাইটটা সবসময় ফলো রাখবো, WBPRBর যে অফিসিয়াল সাইটটা রয়েছে ওটাকে সবসময় ফলোতে রাখবো। ওদের পদক্ষেপ কি চলছে, ওরা কি বলছে, বা কোনো নিউজ চ্যানেলে ওরা যদি কোনো বক্তব্য রাখে সেখানটায় কি বলছে সেগুলোর দিকে, যেরকম ধরো প্রশ্নপত্র ফাঁস, যারা সমস্ত নিউজ চ্যানেল কভার করেছে সবাই বলেছে, সেই সমস্ত দিকে আমরা যাব দেখবো। কিন্তু এই যে এই সমস্ত ডেপুটেশন থেকে শুরু করে বা তোমার ধরে নাও ফালতু ফেক নিউজ থেকে শুরু করে এই সমস্ত জিনিস কাট অফ, এইগুলো আমরা দেখবোই না। আর কাট অফ কখনো এরকম একটা পেজের মধ্যে কাট অফ বের করেছে, ঠিক আছে, এরকম লিখে কোনোদিন তোমরা দেখেছো এরকম একটা পেজে কাট অফ বেরো? আগে তো সবার ইয়েটা থাকবে, তারপরে মানে যে এত হয়েছে তারপরে গিয়ে তোমার তো সেই কাট অফ ফাইনাল যে কাট অফটা আসে, তাই না? যাই হোক, কাট অফের বিষয়টা আমি ছেড়ে দিলাম যে এক পেজে কাট অফ বের করেছে। তাই এটা কি তোমার WBPRB সাইটে পেয়েছো? যখনই দেখবে এরকম নিউজ আগে গিয়ে চেক করো WBPRB চেক করো। অফিসিয়াল সাইটে যদি তুমি নোটিশ পাও দেন ওটা অফিসিয়াল নোটিশ, না হলে ফেক, সব ফেক। অথেন্টিসিটি বিচার না করে কোনো কিছুর উপর বিশ্বাস করবে না, কারণ বেকারত্বের সময় দাঁড়িয়ে একমাত্র শত্রু হচ্ছে ফেক নিউজ। ফেক নিউজের কবলে পড়লে চাকরি হারা নয়, পুরো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আবারও বলছি, ফেক নিউজের কবলে পড়ো না। যে চ্যানেল যা কিছু দেখায় কোনো কথায় কান দেবে না, নিজের দিকে ফোকাস থাকো, দ্যাটস ইট। সাফল্য তোমার আসবেই, হয়তো 1 মাস 2 মাস ডিলে হচ্ছে, কিন্তু সাফল্য তোমার আসবেই আসবে। আদার্স কোনো ফেক নিউজে কান দেবে না। তো এই সমস্ত ডেপুটেশন, এই সমস্ত মাথায় রেখো না, কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত ভেবোই না। এখন আমরা পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করব, এবং সেই পদক্ষেপটা দেখার পর কি হবে সেটা আপডেটও আমি তোমাদের দেবো। কি করতে হবে সবকিছু আমি তোমাদের বলবো। তার জন্য কি করতে হবে, এই নাম্বারটা তুমি সেভ করে রাখো, এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে ডিফেন্স গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও। এই দুটো গ্রুপে তুমি জয়েন হয়ে যাও। টেলিগ্রামে একদম অথেন্টিক নিউজটা অথেন্টিসিটির সঙ্গেই পাবে, সমস্ত ভিডিও নোটিফিকেশন সবকিছু এখানেই পাবে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো, লড়াইয়ে থেকো। ময়দান আমরা ছাড়বো না, এক চিলতে জমিও কাউকে দেব না। 3 নাম্বার হোক, 10 নাম্বার হোক, 6 নাম্বার হোক, কাউকে বিনা যুদ্ধে দেব না। এটা হচ্ছে আজকের ভিডিও, এখানটায় শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জয় গুরুদেব, জয় বড়মা।